আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রত্যেকেই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হয়ে বা আপনাদের মাঝে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আজকে এই শুরু করার আগে একটু বিশেষ একটি বিষয়ে আপনাদের কাছে আর্জি। সেটি হচ্ছে আমাদের রূপান্তর পরিবারের অন্যতম সদস্য এবং আমাদের অত্যন্ত সকলের শ্রদ্ধেয় ম্যাডাম উম্মে কানিস ফাতেমা ম্যাম 44তম বিসিএসসি যিনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আমাদের রূপান্তরের সিনিয়র শিক্ষক, তার পরম শ্রদ্ধেয় বাবা আজকে ইন্তেকাল করিয়াছেন। তো আমরা তার বাবার জন্য এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আপনাদের সকলের কাছে তার আত্মার শান্তির জন্য আমরা দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ আসনে অধিষ্ঠিত করেন, আমরা সেই দোয়া করছি। যাই হোক, আমরা দীর্ঘদিন পর আপনাদের সাথে আবারও আসলাম রূপান্তরের ডিজিটাল ক্লাসরুম থেকে। আশা করি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশে চাকরির মৌসুম চলছে, প্রত্যেক দিন কোনো না কোনো সার্কুলার হচ্ছে এবং সবচেয়ে যে বড় যে সার্কুলারটি বর্তমানে এবং আমাদের সবার একটি স্বপ্ন, একটি সরকারি চাকরি। আর সেই সরকারি চাকরির যে অন্যতম একটি বেস্ট অপশন হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করা। বর্তমানে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যে প্রধান শিক্ষক সার্কুলার, সেটি অনেকদিন আগে হয়ে গেছে এবং গত কয়েকদিন আগে কিন্তু সহকারী শিক্ষক নিয়োগের একটি সার্কুলার দিয়েছে, যেটিতে প্রায় 10,200 11,000-এর মতো কাছাকাছি এরকম একটি বিশাল সংখ্যক পদ কিন্তু ফাঁকা আছে এবং সেই ফাঁকা পদগুলোতে কিন্তু আপনাদের মধ্য থেকেই কেউ না কেউ সেই স্থানগুলো দখল করে নেবে। তো কেউ কিন্তু বসে নেই, প্রত্যেককেই কিন্তু তাদের হচ্ছে একটি সরকারি চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করছে। তারা রাতের ঘুম হারাম করে দিন রাত একাকার করে পড়ছে। এখন আপনি ভেবে দেখেন যে আপনি আসলে কি করছেন। আর সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশের 64টি জেলা আছে এবং এই জেলার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু তারা একটি সরকারি চাকরির জন্য তাদের রাতের ঘুম হারাম করে দিন রাত একাকার করে পড়ছে। এই মুহূর্তে আপনার অবস্থান ঠিক কোন জায়গায়, আপনি আসলে কোন পজিশনে আছেন? আপনি কি একটি সরকারি চাকরি আপনার ডেরায় আপনি হচ্ছে মহিষোপানে আপনি নোঙ্গর করতে পারবেন কিনা, সেই সিদ্ধান্ত এবং সেই অবস্থান আছে কিনা সেটি একান্তই আপনার ব্যক্তিগত। আমরা যেটি করব সেটি হচ্ছে যে আপনি কতটুকু প্রস্তুত একটি সরকারি চাকরির জন্য, বা আপনার ডেরায় কেন সরকারি চাকরিকে হাজির হবে এর জন্য আপনি কতটুকু পরিশ্রম করেছেন, বা সারা বাংলাদেশে আপনার অবস্থান কেমন, এইটি যাচাইয়ের জন্যই কিন্তু আমরা রূপান্তর পরিবার আপনাদের সব সময় সাথে আছি। আপনাদের সাথে থেকে আপনাদের প্রস্তুতি এবং আপনাদের পড়াশোনার আসলে একটা যে গতি সেটি কেমন, সারা বাংলাদেশের সবার সাথে আপনি কিন্তু নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের সিগনেচার ব্যাচগুলোর ক্লাস অবিরামভাবে চলছে, তারা নিয়মিত ক্লাস করছে এবং নিজে পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে প্রত্যেকটা মুহূর্তে যাচাই করে নিচ্ছে। এই অগ্রযাত্রায় বা এই যে একটি ম্যারাথনের মতো অবস্থা, ম্যারাথন প্রতিযোগিতা যে বর্তমান সময়, সেখানে আপনি পিছিয়ে থাকবেন কেন? একবার নিজেকে প্রশ্ন করুন এবং নিজের আত্ম উন্নয়নের জন্য আপনি পদক্ষেপ অতি দ্রুতই নিন। আমাদের সিগনেচার ব্যাচের ক্লাসগুলো চলছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্লাসগুলো চলছে। আমাদের রূপান্তরের চৌকস মেন্টর যারা আছেন, ইনস্ট্রাক্টর যারা আছেন, তারা কিন্তু আপনাদের সাথে সর্বদা নিয়োজিত আছেন, তারা কিন্তু অনবরত ক্লাস নিচ্ছে। যাই হোক, আর কথা বাড়াবো না। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন। আমাদের রূপান্তরে ফেসবুক পেজে থেকে আজকের এই লাইভটি আশা করি আপনারা সবাই দেখছেন এবং বাংলাদেশের যে যে প্রান্ত থেকেই দেখেন না কেন, আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা। সেই সঙ্গে আজকে ক্লাস শুরু করার আগে যে একটি কথা বলি, যে সরকারি চাকরির কিন্তু পোস্ট অনেক,
শুধু আত্মকেন্দ্রিক বা নিজেকে নিয়ে ভাবলে আমাদের হবে না। চাকরি প্রত্যাশী যারা আমাদের কাছের বন্ধু, বড় ভাই, বোন যেই থাকুক না কেন, প্রত্যেককে নিয়েই আমরা একসাথে বিজয়ের হাসি হাসবো, এই যে একটা দৃঢ় প্রত্যয়, এটি মনে লালন করুন। আর সেই জন্য আমাদের কার্পণ্য করলেও চলবে না। নিজে সাফল্য অর্জন করব এবং অন্যকে সাফল্য অর্জনের জন্য রাস্তা দেখিয়ে দেব বা সাহায্য করব। আর তার জন্য যেটি করতে হবে, আজকের এই স্পেশাল লাইভ সেশনটির আপনার ফেসবুক অল থেকে রূপান্তরে পেজে গিয়ে শেয়ার অপশনটি ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইল থেকে একটু শেয়ার করে দিতে হবে। তাহলে আমাদের এই স্পেশাল সেশনটি কিন্তু সবাই দেখতে পাবে এবং একটু হলেও, ন্যূনতম একটু পরিমাণ হলেও কেউ না কেউ আজকের এই সেশন থেকে উপকৃত হবে। একটি নাম্বার হলেও কোনো না কোনো নিয়োগ পরীক্ষায় কিন্তু এইখান থেকে প্রশ্ন আসবে এবং প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষা একটি নাম্বার কতটা গুরুত্বপূর্ণ, যারা ইতোমধ্যে বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়েছেন এবং একটুর জন্য সেই কাঙ্ক্ষিত চাকরিটি হাতছাড়া হয়ে গেছে, তারাই এর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। তাই সবাই আজকে এই সেশনটি শেয়ার করে দেবেন এবং আমাদের কমেন্টস বক্স যেটি আছে সেখানে আপনারা কমেন্টস করবেন। আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের রূপান্তরের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা কমেন্টস করবেন। আমাদের টিম আপনাদের প্রত্যেকের কমেন্টের যথাযথ অ্যান্সার অতি দ্রুত দেওয়ার চেষ্টা করবে। সেই সঙ্গে আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদেরকে সরাসরি কমেন্টস করতে পারেন। আমরা কিন্তু আপনাদের কমেন্টসের উত্তর করার চেষ্টা করব। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আজকের যে সেশনটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে 2 থেকে 3 মাসের মধ্যে যে নিয়োগ পরীক্ষাগুলো হবে, সেই নিয়োগ পরীক্ষাতে আশা করি যে এইখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং জোরালো। তো দেখেন, আজকের যে বিষয় সেটি হচ্ছে, আমরা আজকে সাম্প্রতিক বিষয় ইতিমধ্যে অবগত আছেন যে আমি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সাথে যতগুলো সেশন হচ্ছে, বেশ কয়েকটি সেশন থেকেই সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। বিভিন্ন বিষয়ে উত্তর করার আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, কারণ প্রত্যেকটা সপ্তাহে কিন্তু নিয়োগ পরীক্ষা অনবরত হচ্ছেই। তো সাম্প্রতিক বিষয়গুলো আপনাদের জানানোর মাধ্যমে আপনাদেরকে এট এ গ্লান্স একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকেও আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে জানবো, সেই সঙ্গে জানবো আমরা স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে, এবং জানবো হচ্ছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশে, সেটি হচ্ছে জাতিসংঘ। আমরা সেই জাতিসংঘ নিয়েও জানার চেষ্টা করব। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আমরা শুরুতেই হচ্ছে সাম্প্রতিক যে বিষয়বলী আছে সেই বিষয়বলীতে আমরা যাই। আর হচ্ছে সাম্প্রতিক মানেই আপনারা বুঝতে পারছেন যে খুব হট টপিক বাংলাদেশের জন্য, যেটা হচ্ছে 2024 সালের 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের জন্য অত্যন্ত ভাইটাল একটি ইস্যু ছিল, এবং যেটি হচ্ছে খুবই ভাইটাল একটি ইস্যু ছিল এবং এইটা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল। সেই মাহেন্দ্রক্ষণ অনেকের কাছেই, সেই মাহেন্দ্রক্ষণ ইতিমধ্যে ঘটে গেছে, অপেক্ষার অবসান হয়েছে এবং আগামী 1 মাসের মধ্যে যে সমস্ত নিয়োগ পরীক্ষা হবে, সেই নিয়োগ পরীক্ষা এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। অন্তত অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে এবং এই সরকারের সময় যতগুলো নিয়োগ পরীক্ষা হবে, এইখান থেকে অবশ্যই একটি মার্ক কমন পড়বে। আপনারা সবসময় মনে রাখবেন যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে যতগুলো নিয়োগ পরীক্ষা হবে, প্রত্যেকটা নিয়োগ পরীক্ষাতে আপনার জুলাই এবং হচ্ছে এই বিচার নিয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার, সাবেক প্রধানমন্ত্রীর যে দণ্ডাদেশ, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন হবে। তার মানে আপনারা সাধারণ জ্ঞান সাম্প্রতিক অংশ থেকে 2টি মার্কস কিন্তু আপনারা কি কমন পেয়ে যাচ্ছেন। তো দেখেন, আজকে আর শুরু করি আজকের বিষয়টি। সেটি হচ্ছে বিচার শুরু। কিসের বিচার শুরু সেইটা আমরা এবার একটু দেখব। বিচার শুরু হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যারা হচ্ছে 2024 সালে জুলাই আগস্ট যে
জুলাই গণ অভ্যুত্থান বা বর্ষা বিপ্লব যেটি হয়েছিল সেটির সেই সময় হত্যাকাণ্ডের অভিযোগে যাদের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ উঠেছিল এবং যাদেরকে হচ্ছে বিচারে মুখোমুখি করে যাদেরকে অভিযুক্ত করা হয়, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের বিরুদ্ধে কিন্তু সেই কি হয়, বিচার শুরু হয়। এবং সেই বিচার শুরু হয় হচ্ছে 17 অক্টোবর 2024 সালে। তাহলে আপনার জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রায় 1.5 মাসের মতো আন্দোলন হয়েছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 2 মাসের মাথায় বা 1.5 মাসের মাথায় গিয়ে কিন্তু 17 অক্টোবর 2024 সালে যে হচ্ছে আপনার এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সঙ্গে পুলিশের সাবেক আইজিপি, ইন্সপেক্টর অফ পুলিশ, তার বিরুদ্ধে কিন্তু এই 17 অক্টোবর 2024 সালে বিচার শুরু হয়। এবং বিচার শুরু হওয়ার পর অভিযোগ গঠন যেটা হয়, অভিযোগ গঠন বলতে চার্জ ফ্রেমিং হয়, সেইটি হয় হচ্ছে 1 জুন 2025 সালে। তাহলে যদি প্রশ্ন আসে যে মানবতা বিরোধের অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সাবেক আইজিপির বিরুদ্ধে বিচার শুরু হয় কবে, তাহলে সেটির অ্যান্সার হচ্ছে 17 অক্টোবর 2024 সালে। এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠন অর্থাৎ এই 2024 সালে 17 অক্টোবর থেকে পুলিশ ইনভেস্টিগেশন হয়েছে, তারপরে হচ্ছে এর মধ্যে পুলিশ বিভিন্নভাবে তদন্ত করেছে, সাক্ষ্য প্রমাণ এগুলো সংগ্রহ করেছে, তারপরে হচ্ছে কি হয়েছে, তারপরে একটা চার্জশিট দাখিল করেছে। সেই চার্জশিট দাখিলের পর কিন্তু অভিযোগ গঠন করা হয় আনুষ্ঠানিকভাবে, এবং সেটি হচ্ছে 1 জুন 2025 সালে। এবং রায় প্রদান হয় হচ্ছে 17 নভেম্বর 2025 সালে। তার মানে কবে, এই যে আজকে হচ্ছে 19 নভেম্বর, 18, আজকে 19, 18, তারপরে হচ্ছে 17, আজকে হচ্ছে বুধবার, আর হচ্ছে গতকাল 18 তারিখ গেছে মঙ্গলবার, তার মানে হচ্ছে সোমবারে হচ্ছে কি করা হয়, সোমবারে হচ্ছে রায় প্রদান করা হয়। কিবারে রায় প্রদান করা হয়, সোমবারে 17 নভেম্বর 2025 সালে রায় প্রদান করা হয়। এবং রায়টি প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তার এই রায় প্রদান করে। এখন কথা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে সর্বপ্রথম গঠন করা হয় 2010 সালে। এবং 2010 সালে আপনার হচ্ছে 71 মানবতা বিরোধী অপরাধের জন্য তৎকালীন যে বিএনপি জামাতের বেশ কয়েকজন নেতাকে তারা হচ্ছে 2010 সালে তাদের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এবং 1973 সালে এই মানবতা বিরোধী অপরাধের জন্য আইন তৈরি করা হয়। তাহলে মানবতা বিরোধী অপরাধের জন্য আইন করা হয় কবে? 1973 সালে। 1973 সালে সেই আইন বলে 2010 সালে কি হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে বেশ কিছু প্রসিডিউর হচ্ছে তারা হচ্ছে ইমপ্লিমেন্ট করে বা হচ্ছে আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে সেখান থেকে ধার করে। সেখানে হচ্ছে রুয়ান্ডা ট্রাইব্যুনালের যে বিষয়গুলো ছিল সেটা ছিল, তারপর হচ্ছে জার্মানির নুরেমবার্গ ট্রায়াল যেটা ছিল, তারপরে হচ্ছে জাপানের ট্রায়াল ব্যবস্থা ছিল, সেইখান থেকে হচ্ছে তারা এই বিষয়গুলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইমপ্লিমেন্ট করে। এবং তারা হচ্ছে রোম স্ট্যাচুটিউ এইটা হচ্ছে এটাকে তারা কি করে, ফলো করে। এই সমস্ত আন্তর্জাতিক বিভিন্ন যে আইন আছে এই সমস্ত আইন ইমপ্লিমেন্টের মাধ্যমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একটা হাইব্রিড মডেল লিগ্যাল সিস্টেমের একটা রূপ দেওয়া হয়। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের যে বিদ্যমান আইন ব্যবস্থা আছে সেই উভয় একটা মিক্স আপ করে এই হচ্ছে আপনার হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এবং 2010 সালে গঠন করা হয় বা 2010 সালে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে হচ্ছে প্রতিষ্ঠিত করা হয়। এবং
2012 সালে কাদের মোল্লার, সাবেক জামাত নেতা কাদের মোল্লার রায়ের মাধ্যমে কিন্তু এই প্রথম মৃত্যুদণ্ড সেটা কিন্তু হচ্ছে তখন হচ্ছে কি করা হয়, কার্যকর করা হয়। তো 2012 সালের পর এবং 2012 থেকে 15 পর্যন্ত বেশ কয়েকজন তৎকালীন যারা বিরোধী নেতা ছিলেন বিএনপি এবং জামাতে, তাদেরকে ফাঁসি দেওয়ার মাধ্যমে কিছুদিন হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রম কিছুদিন স্থবির হয়। তারপরে এসে আবার এই 17 অক্টোবর 2024 সালে কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী এবং পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী এদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যধারায় আবার ফেরত আসে এবং গতিশীল হয়। এবং 17 নভেম্বর 2025 সালে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয় এবং সর্বশেষ 1 জুন 2025 সালে তাদের বিরুদ্ধে হচ্ছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয় এবং 17 নভেম্বর 2025 সালে আপনার হচ্ছে 3 জন আসামির মধ্যে 2 জনকে হচ্ছে মৃত্যুদণ্ড বা ফাঁসি আর একজনকে 5 বছর জেল প্রদানের মাধ্যমে কিন্তু এই ট্রাইব্যুনালের আবার কি কার্যক্রম হচ্ছে, মানে হচ্ছে আবার আমাদের সামনে অনেকদিন পর দৃশ্যমান হয়। এখন রায় পাঠ করেন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি গোলাম মর্তুজা মজুমদার, তিনি হচ্ছে এই রায় পাঠ করেন এবং এখানে হচ্ছে 3 জন বিচারক ছিলেন এবং এইখানে ডিসেন্টিং কোনো জাজমেন্ট আসে নাই। ডিসেন্টিং জাজমেন্টটা কি, অর্থাৎ কোন একটা বিচারের জন্য যদি 3 সদস্য বা 5 সদস্যের একটা বেঞ্চ হয়, সেই বেঞ্চে ধরেন একটা বিচারের জন্য 3 জন বিচারকের একজন বেঞ্চ হয়েছে, 3 জন বিচারকের একটা বেঞ্চ হয়েছে, সেইখান থেকে হচ্ছে 2 জনের মত এক হলো, একমত, একজন হচ্ছে ভিন্ন মত দিল। এই একজন যে ভিন্ন মত দিল এটা হচ্ছে ডিসেন্টিং জাজমেন্ট, এই একজনের মতটা ভিন্ন হবে। তো সাবেক যারা হচ্ছে জামাত বিএনপি নেতা যাদেরকে হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছিল সেখানে অনেক ডিসেন্টিং জাজমেন্ট এসেছে, বিশেষ করে মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীর মামলায় আব্দুল্লাহ মিয়া তিনি হচ্ছে আপিল বিভাগে তিনি ডিসেন্টিং জাজমেন্ট দিয়েছিলেন, কিন্তু অর্থাৎ তৎকালীন যে প্রধান বিচারপতি ছিলেন তাদের রায়ের বিরুদ্ধে গিয়ে তিনি হচ্ছে নিজস্ব একটা জাজমেন্ট দিয়েছিলেন। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3 জন বিচারক ছিলেন, তার মধ্যে রায় পাঠ করেন হচ্ছে গোলাম মর্তুজা মজুমদার এবং 3 জনের একই রায়, একই বিষয়ে তারা একমত হয়েছে। এক্ষেত্রে তাদের এই জাজমেন্টের কিন্তু কোনো ভিন্নতা নাই, সবাই একমত পোষণ করেছে এবং এই রায়টি হচ্ছে মোট 453 পৃষ্ঠা, 6টি অধ্যায়ে হচ্ছে ভাগ করা হয়েছে, 6টি অধ্যায়ে ভাগ করা হয়েছে, মোট 453 পৃষ্ঠা। 1 ঘন্টা 51 মিনিট সময় নিয়ে এই জাজমেন্টটা পড়া হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জাজমেন্ট দুপুর 12টা 42 মিনিট থেকে পড়া হয় আর কি, 2-4 মিনিট এদিক সেদিক হতে পারে। এবং আমি এই জাজমেন্টটা হচ্ছে তখন মানে ফেসবুকে শুনি, মানে বিভিন্ন চ্যানেলের থ্রুতে শোনা হয়। তো যাই হোক, শুনতে শুনতে ঘুমিয়ে গেছিলাম। শেষ যখন হচ্ছে জাজমেন্টটা একদম ফাইনাল জাজমেন্ট, দ্য সেন্টেন্স ইজ অনলি দ্যাট ডেথ সেন্টেন্স, এরকম একটা কথা ছিল হয়তোবা, কোট আনকোট, তখন আমি আবার হচ্ছে জাগ্রত হই। তো প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় নিয়ে এই জাজমেন্টটা দেয়া হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই জাজমেন্টটা দেয়। জাজমেন্টের চেয়ারম্যান হচ্ছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার এই জাজমেন্টটা দেয়। তাহলে এখান থেকে আপনারা পড়বেন যে এই শেখ হাসিনা বা সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক পুলিশের আইজিপি এদের বিরুদ্ধে কিসের জন্য অভিযোগ গঠন করা হয় এবং সাজা দেওয়া হয়, সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য। কিসের জন্য? মানবতা বিরোধী অপরাধের জন্য। এইটা হচ্ছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা সুপিরিয়র কমান্ড, অর্থাৎ আপনার হচ্ছে রোম স্ট্যাচুটে 1892 এর যে রোম স্ট্যাচুটিউ আছে, রোমের যে সংবিধিবদ্ধ যে আইন আছে, সেখানে বলা আছে যে আপনার হচ্ছে 2 ধরনের মানুষ হচ্ছে লায়েবল থাকবে, কমান্ডার, 2 ধরনের কমান্ডার। আমি যদি একটু
দেখেন, একটা হচ্ছে রোম স্ট্যাচিটিউ। রোম স্ট্যাচিটিউতে সুপিরিয়র রেসপন্সিবিলিটি, সুপিরিয়র লায়াবিলিটি আর কি, লায়াবিলিটি রেসপন্সিবিলিটি যাই বলি না কেন, দুই ধরনের মানুষকে হচ্ছে লায়াবল করা যাবে বা দায়বদ্ধ করা যাবে। একটা হচ্ছে সিভিল আর একটা হচ্ছে মিলিটারি। সিভিল আর একটা হচ্ছে মিলিটারি। সিভিলের মধ্যে এইখানে হচ্ছে আপনার রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এরা থাকতে পারে। মিলিটারির মধ্যে হচ্ছে মিলিটারি যে আর্মি চিফ তারা থাকবে। তো এরা হচ্ছে কি করতে পারে, এদেরকে হচ্ছে আপনার এই রোম স্ট্যাচুট অনুযায়ী তাদেরকে লায়াবল করা যায়। ঠিক আছে, তো এই আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি এদেরকে রোম স্ট্যাচুটের এই সুপিরিয়র লায়াবিলিটিস বা সুপিরিয়র কমান্ডেন্ট লায়াবিলিটি এটির মাধ্যমে কিন্তু তাদেরকে কি করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে কিসের জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য। এখন মানবতা বিরোধী অপরাধটা কি? মানবতা বিরোধী অপরাধটি হচ্ছে যখন দেশের কোন একটি গোষ্ঠী সশস্ত্র হয়ে সংঘবদ্ধভাবে এবং খুবই প্রি প্ল্যান করে যখন একটি দেশের একটি গোষ্ঠীকে বা দেশের বৃহৎ জনগোষ্ঠীকে যখন তারা হচ্ছে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সশস্ত্র হয়ে কোন আক্রমণ করে এবং হত্যা করে নির্বিচারে, তখন সেটাকে কি আমরা মানবতা বিরোধী অপরাধ বলছি। তো এই মানবতা বিরোধী অপরাধে তাদের কাছে এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয় যে সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি তারা কি সশস্ত্র হয়ে ঠান্ডা মাথায় দেশের হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীকে তারা কি নির্বিচারে খুবই পরিকল্পনা মাফিক হত্যা করে এবং তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের চার্জ গঠন করা হয়। এবার আসেন, ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা ছিল 3 জন, মোট অভিযোগ হচ্ছে 5টি। মোট অভিযোগ হচ্ছে সুপিরিয়র রেসপন্সিবিলিটি আর কি, লায়াবিলিটি রেসপন্সিবিলিটি যাই হোক। তো মোট অভিযোগ ছিল 5টির মধ্যে হচ্ছে একটিতে হচ্ছে 2টিতে হচ্ছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং হচ্ছে 3টিতে হচ্ছে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে ছিল সুপিরিয়র রেসপন্সিবিলিটির যে একটা দায়, সেই দায় থেকে তাদেরকে হচ্ছে আপনার মানে দোষী সাব্যস্ত করা হয় এবং রায়ের বিষয়বস্তু ছিল অপরাধের গুরুত্ব গভীরতা বিবেচনায় 3টি কাউন্টে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং 3টি কাউন্টে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। 2টি হচ্ছে আপনার হচ্ছে টোটাল অভিযোগ ছিল 6টির মধ্যে 3টিতে হচ্ছে মৃত্যুদণ্ড এবং 3টিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। মামলার অ্যাপ্রুভার রাজ সাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এইবার আসেন, খুবই ইন্টারেস্টিং বিষয়, যারা আইনবিদ, আইন নিয়ে পড়াশোনা করেন বা আইন বিষয়ে হচ্ছে গবেষণা করতে ইচ্ছুক, তাদের কাছে এই রায়টা হচ্ছে মানে কি বলবো, অনেকটাই হচ্ছে মানে বিষয়টা একটু তারা বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করছেন। যাই হোক, আমরা সেই বিষয়ে না যাই। এখন অ্যাপ্রুভার বা রাজ সাক্ষী। অ্যাপ্রুভার বা রাজ সাক্ষী কি? একই বিষয়বস্তু বা একই সাবজেক্ট ম্যাটারে অনেকজন অপরাধী যদি থাকে এবং তাদের অপরাধকে যখন অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় এবং তাদেরকে অভিযুক্ত করা হয়, তখন তাদের মধ্য থেকে কেউ যদি রাজ সাক্ষী অর্থাৎ রাষ্ট্রের পক্ষে সাক্ষী দেবে, অর্থাৎ তারা যৌথভাবে যে অভিযোগটা করেছে, জয়েন্ট লায়াবিলিটি নিয়ে তারা যে হচ্ছে যে কাজটি বা কর্মটি করেছে, সেইখান থেকে যদি একজন হচ্ছে সেই জয়েন্ট লায়াবিলিটি থেকে বাঁচার জন্য বা হচ্ছে সে আত্ম অনুশোচনা করে যদি এটা বলে যে না, আমরা সংঘবদ্ধভাবে যে কাজটি করেছি সেটি অন্যায় করেছি, এটি বিচার হওয়া দরকার, তখন যদি সে নিজে থেকে রাষ্ট্রকে সহায়তা করার জন্য বা পাবলিক প্রসিকিউশনকে সহায়তা করার জন্য সে যদি রাজ সাক্ষী হতে চায়, তাহলে সে কি করবে, তার দলভুক্ত যে বাকি অপরাধী তাদের বিরুদ্ধে কি করবে, সাক্ষী দেবে এবং এই সাক্ষীটা হচ্ছে
আপনার খুবই একটা স্ট্রং এভিডেন্স হিসেবে কি গণ্য হবে এবং বিচার কার্যকে ত্বরান্বিত করতে আরো কি হবে, আরো ফ্রুটফুল হবে। তো এইটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি 1898 সালের 337 ধারাতে এই অ্যাপ্রুভার বা রাজসাক্ষী বিষয়ে বলা আছে। সেখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি সে রাষ্ট্রের পক্ষ হয়ে বা প্রসিকিউশনকে সাহায্য করে এবং সাক্ষী দেয়, তাহলে কি রাষ্ট্র চাইলে তার অভিযোগকে কি করতে পারবে, তার অভিযোগকে হচ্ছে সে যে সাজার অধিকারী হবে সেটি মওকুফ করতে পারে। তো এই 337 ধারা বলেই পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তিনি হচ্ছেন অ্যাপ্রুভার হয়েছেন, রাজসাক্ষী হয়েছেন এবং তিনি এই যে জুলাই ম্যাসাকার যে ছিল, জুলাই মাস কিলিং যেটা ছিল, জুলাই হত্যাকাণ্ড যেটি ছিল, সেখানে সাবেক প্রধানমন্ত্রী এবং হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিরুদ্ধে তিনি সাক্ষী দিয়েছেন। হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই জুলাই হত্যাকাণ্ডে কি সরাসরি ইন্ধনদাতা ছিল, সরাসরি কি ছিল, অ্যাবেটর ছিল, প্ররোচনাদাতা ছিল এবং তারাই কি করেছে, তারাই হত্যাকাণ্ডটি পরিচালনা করেছে এবং সার্বিক তত্ত্বাবধান করেছে। এই মর্মে তিনি আদালতকে সাক্ষী দেন। আর এই সাক্ষী দেওয়ার কারণে চৌধুরী আব্দুল আল মামুনকে রাজসাক্ষী হিসেবে আদালত ঘোষণা করে এবং তাকে একই মামলা, এই যে তিনজনকে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হচ্ছে অভিযুক্ত করা হয়, একই মামলায় দুইজনকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী, তাদেরকে ফাঁসিতে মানে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়। কিন্তু রাজসাক্ষী হওয়ার কারণে এদের মধ্য থেকে, এই তিনজনের মধ্য থেকে একজন সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে কি করা হয়, 5 বছরের জেল দেওয়া হয়। কয় বছরের জেল? 5 বছরের জেল দেওয়া হয়। কারণ এইটা করা হয়েছে 337 ধারা অনুযায়ী যে তার সাজা মওকুফ করতে পারে। 337 ধারাতে যদি মওকুফের বিষয় আছে, এখানে সে 5 বছর যে তাকে সাজা দেওয়া হয়েছে এটিও আসলে দেওয়ার কোনো বিধান নাই, ঠিক আছে, কারণ সেখানে মওকুফের কথা বলছে। আশা করা যায় যে আব্দুল আল মামুন তিনি হচ্ছে আপিল করবেন এবং আপিলে খালাস পাওয়ার সম্ভাবনা আছে, এরকমই আইনজ্ঞরা বলছেন। কিন্তু তাকে তার সাজাটা মওকুফ না করে তাকে কি করা হয়, 5 বছরের জেল দেওয়া হয়। তাহলে যদি আপনাদের প্রশ্ন আসে যে এই যে জুলাই যে আন্দোলনে, এই আন্দোলনে হচ্ছে রাজসাক্ষী কে হয়, বা এই জুলাই হত্যাকাণ্ডের যে মামলা, এই মামলায় রাজসাক্ষী কে হয়, সেটা হচ্ছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তিনি হচ্ছেন রাজসাক্ষী হয়। এবং ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মোট মামলা ছিল 3টি, একটি মামলার হচ্ছে রায় দিছে মাত্র। তো এই একটি মামলায় তার বিরুদ্ধে হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল চানখারপুলে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে তিনি সরাসরি ইন্ধনদাতা এবং সাভারে যে লাশ পোড়ানো হয় হত্যা করে 6 জন, সাভারে 6 জন মানুষকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়, ঠিক আছে, লাশ পোড়ানো, সেই লাশ পোড়ানোর যে হত্যা করে লাশ পোড়ানো, এই মামলায় আপনার হচ্ছে মানে এই 336টি যে কাউন্ট আছে, এই 336টি কাউন্টের মধ্যে 3টি কাউন্টে হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেই কাউন্ট হচ্ছে চানখারপুলে হত্যাকাণ্ডে সরাসরি ইন্ধন দেওয়া এবং হেলিকপ্টার দিয়ে হচ্ছে আকাশ থেকে গুলি বর্ষণ করা এবং সাভারে হচ্ছে 6 জন মানুষকে কি করা, 6 জন মানুষকে হত্যা করে তাদের লাশ হচ্ছে পুড়িয়ে দেওয়া। এই কাউন্টগুলোতে সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয় এবং এই ফাঁসির দণ্ডাদেশের বিরুদ্ধে কোনো আপিল চলবে না। এই মর্মে হচ্ছে সাধারণত কারো বিরুদ্ধে যদি আপনার ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয় তাহলে আসামি পক্ষ 7 দিনের মধ্যে উপস্থিত হয়ে মামলার নথি তুলে হাইকোর্টে আপিল করতে পারে তাদের ফাঁসির দণ্ডাদেশের বিরুদ্ধে। কিন্তু তারা যেহেতু দেশে নাই এবং তারা যেহেতু আত্মসমর্পণ করে নাই, এই মামলার ট্রায়াল হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া,
অর্থাৎ আসামিদের অনুপস্থিতিতে বিচার, এটা ফৌজদারি কার্যবিধির 339-এর বিতে আছে। আসামিদের অনুপস্থিতিতে বিচার করা হয়েছে এবং তারা যেহেতু উপস্থিত নাই এবং 7 দিনের মধ্যে আপিল করার একটা বিধান, সেটা যেহেতু পসিবল না, তাহলে তারা এই মামলায় কি করতে পারবেন, আপিল করতে পারবে না। যাই হোক, অপরাধের ধরন ছিল মানবতা বিরোধী অপরাধ। আপনারা এই তথ্যগুলো একটু জেনে নেবেন। যাই হোক, আমরা সাম্প্রতিক অংশে এই বিষয়গুলো ছিল হচ্ছে আমাদের সাম্প্রতিক যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোই মূলত ছিল। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে বাহাউল আলম। তিনি হচ্ছেন জিন এআই প্রযুক্তি ফ্যাক্টর আবিষ্কার করে এবং যুক্তরাষ্ট্র থেকে তিনি এইটার জন্য কি হয় এবছরের যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটি থেকে তিনি সেরা বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হয়। যাই হোক, আপনারা এই মানবতা বিরুদ্ধে অপরাধের জন্য যে বিচার, এই বিচার সম্পর্কিত যে তথ্য, সেগুলো খুব ভালোভাবে মনে রাখবেন। এবার আসি আমাদের যে নির্ধারিত টপিক, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। দেখেন, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা গ্রাম অঞ্চলে 3 ধরনের। গ্রাম অঞ্চল বলতে জেলা পর্যায়ের জন্য 3 ধরনের। সেটা কি? সেটা হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা প্রধানত 2 ধরনের। একটা হচ্ছে আঞ্চলিক, হচ্ছে জেলা, আর একটা হচ্ছে শহর। শহরে স্থানীয় সরকার ব্যবস্থা 2 ধরনের, একটা হচ্ছে আপনার পৌরসভা আর একটা হচ্ছে সিটি কর্পোরেশন। ঠিক আছে? তো দেখেন, গ্রাম অঞ্চলে বা হচ্ছে জেলা পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা হচ্ছে 3 ধরনের। তাহলে জেলা পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, আর একটা কি ইউনিয়ন পরিষদ। আর শহরাঞ্চলে, ওটা ছিল গ্রাম অঞ্চলে, আর শহর অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা 2 ধরনের। একটা হচ্ছে সিটি কর্পোরেশন আর একটা হচ্ছে পৌরসভা। তাহলে একটা হচ্ছে সিটি কর্পোরেশন আর একটা হচ্ছে পৌরসভা। গ্রাম অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা কি? একটা হচ্ছে জেলা পরিষদ, 2 নাম্বারটা হচ্ছে উপজেলা পরিষদ এবং 3 নাম্বারটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। আর শহর অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা কয় ধরনের? শহর অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা 2 ধরনের। কি কি? একটা হচ্ছে সিটি কর্পোরেশন আর একটা হচ্ছে কি পৌরসভা। এবার আসেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইংরেজি নাম মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন। তাহলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন। তাহলে এই বিষয়টা কি আপনারা খুবই মনোযোগ দিয়ে শিখে রাখবেন। তারপরে দেখেন, এলজিইডির পূর্ণ রূপ কি? লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই যে আপনাদের বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকেন এবং সেখানে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় থাকে, প্রাইমারি স্কুল থাকে, বিশেষ করে আপনারা যারা হচ্ছে এই যে সামনে যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেখানে সেই প্রাইমারি স্কুলে দেখবেন যে বাস্তবায়নে ধরেন একটা প্রাথমিক বিদ্যালয়ের নাম থাকে যে 15 নং অমুক প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে? তারপরে থাকে স্থাপিত এত, তারপরে থাকে হচ্ছে বাস্তবায়নে LGET,
এরকম থাকে বাস্তবায়নে এলজিইডি। তারপরে দেখবেন স্থানীয় যে রাস্তাঘাট আছে, হ্যাঁ, স্থানীয় রাস্তাঘাটে সেখানে কি বাস্তবায়নে এই এলজিইডি থাকে। সেই এলজিইডির পূর্ণরূপ হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেটি 1982 সালে কি হয়, প্রতিষ্ঠিত হয়। 1982 সালে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। ঠিক আছে, তো দেখেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা 5 ধরনের। তার মধ্যে হচ্ছে আগেই বলেছি যে 3টি হচ্ছে গ্রাম অঞ্চলের এবং 2টি হচ্ছে শহরের। তাহলে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা 5 ধরনের, 3টি হচ্ছে গ্রাম অঞ্চলে এবং 2টি হচ্ছে শহরে। তারপরে দেখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত, এটি হচ্ছে খাদিমনগর, সিলেটে। তাহলে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের পল্লী উন্নয়ন ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত, সেটি হচ্ছে খাদিমনগর, সিলেটে। তারপরে বাংলাদেশ সমবায় একাডেমি অবস্থিত কোথায়, বাংলাদেশের সমবায় একাডেমি অবস্থিত কোথায়, সেটা হচ্ছে কুমিল্লায়। তারপরে দেখেন পল্লী উন্নয়ন ট্রেনিং কেন্দ্র অবস্থিত কোথায়, পল্লী উন্নয়ন ট্রেনিং কেন্দ্র অবস্থিত কোথায়, সেটি হচ্ছে নোয়াখালী এবং টাঙ্গাইলে। কোথায়, নোয়াখালী এবং টাঙ্গাইলে। তারপরে দেখেন গ্রাম ভিত্তিক সমবায় সমিতি চালু হয় 1980 সালে, অধ্যাদেশ 1984 সালে। তাহলে দেখেন গ্রাম ভিত্তিক সমবায় সমিতি চালু হয়, অর্থাৎ এইটা হচ্ছে পার্সোনালি বলতে একটা গ্রামের কয়েকজন মিলে কি করে এই সমবায় সমিতি হচ্ছে চালু করে, গ্রাম ভিত্তিক সমবায় সমিতি চালু করে 1980 সালে। এইটা যখন চলতে 1984 সালে গিয়ে কি অধ্যাদেশ হিসেবে জারি হয়। কি হিসেবে জারি হয়, অধ্যাদেশ হিসেবে। কারণ আপনারা জানেন 1981 সালে ক্ষমতা গ্রহণের পর হোসেন মোহাম্মদ কি উনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। আমি গত সেশনে আপনাদের সাথে এই রাষ্ট্রপতি শাসিত সরকার এবং সংসদীয় বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনায় এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হুসাইন মোহাম্মদ বা এইচ.এম. এরশাদের সময় ছিল এবং তিনি 1984 সালে একটি অধ্যাদেশ জারি করেন। সাধারণত যখন সংসদ বহাল থাকে না তখন কোনো আইন, যেহেতু আইন প্রণয়ন করা হয় হচ্ছে লেজিসলেচারে অর্থাৎ সংসদে, যখন সংসদের কার্যকাল মানে হচ্ছে বহাল থাকে না তখন রাষ্ট্রপতি সংবিধানের 93 নং অনুচ্ছেদ অনুযায়ী কি তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। সেই 1984 সালে তিনি এই গ্রাম ভিত্তিক সমবায় সমিতি এইটার অধ্যাদেশ জারি করেন। তারপরে দেখেন বার্ড, এই বার্ড বলতে পাখি না, হ্যাঁ, এই বার্ড বলতে কি বলছে, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। এইটি কোথায় অবস্থিত, এইটি হচ্ছে কোটাবাড়ি, কুমিল্লাতে। এটি কোথায় অবস্থিত, কোটাবাড়ি, কুমিল্লাতে। এবং এটির প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। এটির প্রতিষ্ঠাতাকে আক্তার হামিদ খান এবং 13 জানুয়ারি 1982 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি বেসরকারিভাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়, এটির কার্যক্রম চলমান। তাহলে দেখেন বার্ড বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, কোটাবাড়ি, কুমিল্লা অবস্থিত, 13 জানুয়ারি 1982 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটির প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। তখন এটা হচ্ছে মানে প্রাইভেট ছিল, প্রাইভেট এনজিও টাইপের। এখন এটাকে হচ্ছে অটোনমাস বডি হিসেবে আখ্যায়িত করা, মানে করা হয়েছে আর কি, আখ্যায়িত করা হয়েছে বা অটোনমাস বডি হিসেবে, স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান হিসেবে এটাকে মানে ঘোষণা করা হয়েছে। তারপরে দেখেন বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় হচ্ছে 1976 সালে। দেখেন 1975 সালে আপনার হচ্ছে যখন আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ফেরত আসে তখন থেকে কিন্তু মানে 1990-91 পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাই ছিল। এখন সেই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আরেকটা অর্ডিন্যান্স জারি করা হয়, সেটা হচ্ছে বাংলাদেশের স্থানীয় শাসন অর্ডিন্যান্স 1976 সালে। তাহলে বাংলাদেশ লোকাল গভর্নমেন্ট অর্ডিন্যান্স জারি করা হয় কবে, 1976 সালে। তারপরে দেখেন গ্রাম সরকার আইন পাশ হয় 27 ফেব্রুয়ারি 2003 সালে। তাহলে গ্রাম সরকার আইন পাশ হয় কবে, 27 ফেব্রুয়ারি 2003 সালে, 5 বছর মেয়াদী। এই যে আপনারা যে হচ্ছে আপনাদের ইউনিয়ন পরিষদ এবং হচ্ছে উপজেলা পরিষদ এই যে নির্বাচন করেন, উপজেলা পরিষদের নির্বাচন, তারপর ইউনিয়ন পরিষদের নির্বাচন,
এইটা নিয়ে আইন পাশ হয় হচ্ছে 27 ফেব্রুয়ারি 2003 সালে, এবং এইটার মেয়াদ ঘোষণা করা হয় হচ্ছে 5 বছর। কয় বছর? 5 বছর। তবে বর্তমানে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন সংসদে মেয়াদ 4 বছর করার প্রস্তাবনা দিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি 4 বছর মেয়াদ, এটা যদি প্রস্তাবনাটি যদি গৃহীত হয়, তাহলে স্থানীয় সরকার ব্যবস্থা আর 5 বছর মেয়াদি থাকবে না, এটি 4 বছর মেয়াদি হওয়ার সম্ভাবনা প্রবল। তারপরে দেখেন স্থানীয় সরকার ব্যবস্থায় আরো কিছু বিষয়, সেটি হচ্ছে জেলা বোর্ড গঠন করা হয় 1972 সালে। জেলা বোর্ড গঠন করা হয় 1972 সালে। জেলা বোর্ডের নাম জেলা পরিষদ হয় 1976 সালে। তাহলে জেলা বোর্ড গঠন করা হয়। জেলা বোর্ড বলতে আপনারা বিগত সেশনে, মানে লাস্ট সেশনটা যেটি ছিল, সেখানে কিন্তু মানে হচ্ছে আমি বেশ কিছু বিষয় বলেছি। সেটি হচ্ছে যে মানে বাংলাদেশ এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। যেহেতু আমাদের রাষ্ট্র ছোট, আয়তন ছোট, আমরা হচ্ছে ফেডারেল গভর্নমেন্টে আমরা হচ্ছে মুভ করি নাই, ঠিক আছে? যেটা আমেরিকা বা ভারতে আছে ফেডারেল গভর্নমেন্ট, কিন্তু প্রাদেশিক সরকার এবং কেন্দ্রীয় সরকার আমরা সেই দিকে আমরা মুভ করি নাই, ঠিক আছে? আমরা এক কেন্দ্রিক সরকার বা ইউনিলিটারাল গভর্নমেন্ট ফর্মে আছি। সেই ইউনিলিটারাল গভর্নমেন্ট ফর্মে আমাদের প্রশাসনিক রাজধানী হচ্ছে ঢাকা। এখন কথা হচ্ছে যে এই ঢাকা থেকে সারা বাংলাদেশে 64টা জেলা আছে, ঢাকা জেলা বাদে বাকি 63টা। এই 63টা জেলাতে কি আসলে মানে ঢাকা থেকে একজন ব্যক্তি বা অনম্যান আর্মি তো আর পসিবল না শাসন কার্য পরিচালনা, অন্তত পক্ষে। তো শাসন কার্য কিভাবে পরিচালনা হবে, আদৌ কি পরিচালনা করা সম্ভব? তো তার জন্য হচ্ছে আমাদের কিন্তু এই স্থানীয় সরকার ব্যবস্থা বা স্থানীয় সরকার কাঠামো গঠনের মাধ্যমে কিন্তু কি করা হয়, যে শহর এবং গ্রামের যে একটা পার্থক্য বা দেশের প্রান্তিক পর্যায়ে জনগণ যেন তারা নাগরিক সুযোগ সুবিধা পায়, তার জন্যই কিন্তু এই জেলা, উপজেলা, ইউনিয়ন এইভাবে কিন্তু গঠন করে দেওয়া হয়। তো তারই লক্ষ্যে 1972 সালে জেলা বোর্ড গঠন করা হয়, এবং এই জেলা বোর্ড গঠনের 4 বছর পর এটা কিন্তু জেলা পরিষদ করা হয়। তাহলে জেলা বোর্ড গঠন করা হয় 1972 সালে, আর জেলা পরিষদ নামকরণ করা হয়, অর্থাৎ জেলা বোর্ড নাম এইটার পরিবর্তে জেলা পরিষদ করা হয় হচ্ছে 1976 সালে। এইখানে কিন্তু আপনার হচ্ছে প্রশ্ন ফাঁদ হতে পারে যে জেলা বোর্ড গঠন করা হয় কবে, 1972, 1974, 1975, 1976। দেখেন জেলা বোর্ড গঠন 1972 এবং 76 দুইটি সালে কিন্তু আছে। এই ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে যে জেলা বোর্ড, জেলা পরিষদ কোনটা কবে গঠন করা হয়। তো বারবার বলি যে জেলা বোর্ড এটা একটা পুরাতন বিষয়, হ্যাঁ অনেক পুরাতন বিষয়। আর পুরাতন মানে কি, পুরাতন সাল, সেটি কত 1972 সালে। আর পরিষদ এটা একটি নতুন বিষয়, নতুন বিষয় মানে নতুন সাল, সেটি কবে, সেটি হচ্ছে 1976 সালে। তারপরে দেখেন জেলা পরিষদ গঠিত হয় 21 জন সদস্য নিয়ে, একজন চেয়ারম্যান, 15 জন সদস্য, 5 জন সংরক্ষিত নারী সদস্যদের নিয়ে। এখন এই 21 জন যে সদস্য আছে, সেই 21 জন সদস্য হচ্ছে আপনার একটা হচ্ছে একটা জেলাতে প্রায় 9টা হচ্ছে উপজেলা থাকে, 9টা 10টা, এইটা কম বেশি হয়। 9টা সাধারণত একটা জেলাতে 9টা উপজেলা থাকে। এই 9টা উপজেলার যিনি উপজেলা চেয়ারম্যান তারা হবেন, 9 জন উপজেলা চেয়ারম্যান হবেন। এবং হচ্ছে এইখান থেকে ইউনিয়ন পরিষদের যে আপনার হচ্ছে সংরক্ষিত মহিলা আসনের যে আছেন, মানে হচ্ছে সদস্য আছেন, তাদের মধ্য থেকে হবেন। এবং হচ্ছে বাকি যে আপনার হচ্ছে ইউনিয়ন পরিষদের যে আপনার সদস্য আছে তাদের মধ্য থেকে হবেন। এই সর্বমোট 21 জনকে নিয়ে এই জেলা পরিষদ গঠিত হয়। এবং থানাকে উপজেলা করা হয় 7 নভেম্বর 1982 সালে। সেটা কি 45টি থানাকে কি করা হয়, আপনার হচ্ছে উপজেলাতে রূপান্তরিত করা হয়। অর্থাৎ এই থানাগুলোকে ভাগ করে, মানে হচ্ছে একটা উপজেলার আওতাধীন 5টা 6টা থানা দিয়ে এই থানাকে একত্রিত করে হচ্ছে একটা উপজেলা গঠন করা হয়। সেটি কবে, 7 নভেম্বর 1982 সালে। সেটি কবে, 7 নভেম্বর 1982 সালে। তো দেখেন
পল্লী বন্ধু এরশাদ একটা কথা আছে। তো এই বাংলাদেশের স্থানীয় সরকার স্ট্রাকচার দেখলে কিন্তু মানে হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকারের উন্নয়ন সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম দেখি হচ্ছে কি হোসেন মোহাম্মদ এরশাদের সময়কালে। তো দেখেন থানাকে উপজেলা করা হয় 7 নভেম্বর 1982 সালে। তারপরে দেখেন থানার পরিবর্তে উপজেলা নামকরণ করা হয় 14 মার্চ 1983 সালে। তাহলে থানাকে উপজেলা করা হয়েছে হচ্ছে 7 নভেম্বর 1982 সালে, আর থানার পরিবর্তে উপজেলা নামকরণ করা হয়েছে 14 মার্চ 1983 সালে। আর ইউনিয়ন পরিষদ গঠন হয় 13 জন নিয়ে। 13 জনের মধ্যে ইউনিয়ন পরিষদ আপনারা জানেন যে হচ্ছে আপনার একটা ইউনিয়নে প্রায় হচ্ছে 9টা ওয়ার্ড থাকে, 9টাই ওয়ার্ডে 9 জন সাধারণ সদস্য থাকে, এবং হচ্ছে তিনটা ওয়ার্ড মিলে একজন করে হচ্ছে সংরক্ষিত আসনে মহিলা প্রার্থী থাকে। তাহলে আপনার হচ্ছে টোটাল 9টা ওয়ার্ডকে 3 দ্বারা ভাগ করলে তাহলে আমরা টোটাল 3 জন হচ্ছে সংরক্ষিত আসনের মহিলা সদস্য পাচ্ছি। তাহলে 9 আর হচ্ছে 3 12, আর হচ্ছে একজন হচ্ছে চেয়ারম্যান থাকে। সেই হচ্ছে আপনার সে টোটাল ইউনিয়নে 9টা ওয়ার্ড থেকে প্রার্থী একাধিক দাঁড়াতে পারে, তবে সর্বোচ্চ যে ভোট পেয়েছে তাদের মধ্য থেকে সর্বোচ্চ ভোট যে পেয়েছে সেই হচ্ছে কি হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়। তাহলে ইউনিয়ন পরিষদে টোটাল 13 জন সদস্য নিয়ে গঠিত হয়। তারপরে দেখেন এইখানে হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পর্কে কিছু আজকে আলোচনায় রাখা হয়েছে, যেহেতু গত সেশনে আমি শেষ করতে পারি নাই। দেখেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এটি আছে হচ্ছে সংবিধানের 118 নং অনুচ্ছেদে। সংবিধানের 118 নং অনুচ্ছেদে বলা আছে যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। নির্বাচন কমিশন গঠিত হয় 1972 সালে এবং এর সদর দপ্তর বা নির্বাচন কমিশনের যে হেড অফিস সেটি হচ্ছে আগারগাঁও, ঢাকাতে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত আগারগাঁও, ঢাকাতে। বাংলাদেশের নির্বাচন কমিশন কয়জন? গঠিত হবে 5 জন নিয়ে। তার মধ্যে একজন থাকবে সিইসি। সিইসি মিন্স চিফ ইলেকশন কমিশনার। চিফ ইলেকশন কমিশনার থাকবে একজন, আর সহকারী নির্বাচন কমিশনার থাকবে হচ্ছে 4 জন। এই টোটাল 5 জন নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হবে এবং এটি সম্পর্কে বলা আছে সংবিধানের 118 নং অনুচ্ছেদে। তারপরে দেখেন প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করে রাষ্ট্রপতির নিকট। প্রধান নির্বাচন কমিশনার কি পদত্যাগ করেন রাষ্ট্রপতির নিকট। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার হচ্ছে বিচারপতি ইদ্রিস। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনারকে বিচারপতি ইদ্রিস। তো দেখেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছেন, তাদের সবাইকে ধন্যবাদ। কমেন্টস করতেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই হচ্ছে আমাদের এই সেশনটি হচ্ছে আপনারা শেয়ার করবেন। তো যেটি বলতেছিলাম যে বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার হচ্ছেন বিচারপতি ইদ্রিস, আর বাংলাদেশে হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনারকে এএমএম নাসির উদ্দিন। বর্তমান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিন, তিনি হচ্ছে বাংলাদেশের 14তম। তিনি আচ্ছা সরি একটু ইন্টারাপশন হলো। দেখেন বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এমএম নাসির উদ্দিন তিনি হচ্ছে বাংলাদেশের 14তম নির্বাচন কমিশনার, আর প্রথম নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি ইদ্রিস। তো দেখেন বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার হচ্ছে কবিতা খানম। তিনি হচ্ছে নওগাঁতে তার বাড়ি। 2018 সালে
2018 সালে হচ্ছে তখন কাজী রকিবউদ্দিন তখন সিএসি চিফ ইলেকশন কমিশনার ছিলেন। তার সেই হচ্ছে তার তত্ত্বাবধানে তিনি বাকি 4 জনের মধ্যে একজন মহিলা নির্বাচন কমিশনার ছিলেন। নওগাঁতে হচ্ছে তার বাড়ি, কবিতা খানম। তারপরে দেখেন জাতীয় পরিচয় পত্রের স্মার্ট ভার্সন তৈরি হয় ফ্রান্সে। এই যে আপনারা যারা জাতীয় পরিচয় পত্র বহন করেন বা আপনাদের কাছে যাদের জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড আছে, আপনাদের এই স্মার্ট কার্ডের যে হচ্ছে ভার্সন, এটা তৈরি হচ্ছে ফ্রান্সে। ছবি সহ জাতীয় পরিচয় পত্র কর্মসূচির নাম অপারেশন নবযাত্রা। এটা হচ্ছে 2008 সালে করা হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে। এটার উদ্যোগ কিন্তু নাই তৎকালীন যে ফখরুদ্দিন সরকার, মঈনুদ্দিন, তাদের সময় উদ্যোগ নেওয়া হয় 2008 সালে। এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সর্বপ্রথম এই মানে হচ্ছে ছবি সহ জাতীয় পরিচয় পত্র প্রদান করা হয়। তবে সবচেয়ে মানে হচ্ছে ইন্টারেস্টিং বিষয় সেটি হচ্ছে যে তখন যে ছবি তুলেছিল স্বয়ং ভূত মানে হচ্ছে তাকে দেখে ভয় পাবে, এইরকম অবস্থা আর কি। খুবই মানে মনে হচ্ছে যে একজন প্রাণবন্ত সতেজ মানুষও যদি সেই মানে ছবি তোলার যে ক্যাম্প হচ্ছিল সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটি করা হয়েছিল, তো তারা যখন ছবি ওঠে নিজের চেহারা দেখে নিজেই ভয় পাবে। একজন টকবগে সতেজ মানুষও তার ছবি দেখে মনে হবে যে আমি বিধ্বস্ত, কতকাল কিছু খাইনি, ঠিক আছে। তো সেই অবস্থা হয়েছিল। তো এটি হচ্ছে সেই অপারেশনের নাম হয় হচ্ছে অপারেশন নবযাত্রা। তারপরে স্মার্ট কার্ডের জনক হচ্ছে রোল্যান্ড মেরেনো। তাহলে স্মার্ট কার্ডের জনক কে? রোল্যান্ড মেরেনো। বাংলাদেশে প্রথম ভোটার তালিকা প্রণয়ন করা হয় 30 জানুয়ারি 1973 সালে। তাহলে বাংলাদেশে প্রথম ভোটার তালিকা প্রণয়ন করা হয় 30 জানুয়ারি 1973 সালে এবং স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম নির্বাচনটি হয়েছিল 1973 সালে, ঠিক আছে। তাহলে স্বাধীন বাংলাদেশে যদি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? সেটি হচ্ছে 1973 সালে। তারপর দেখেন ভোটার তালিকার বিধান আছে সংবিধানের 121 নং অনুচ্ছেদে। সেখানে বলা আছে যে বাংলাদেশের জন্য একটি নির্বাচনী আসন, বাংলাদেশের জন্য হচ্ছে 64টি জেলায় 300টি নির্বাচন আসন থাকবে এবং কোন কোন উপজেলা নিয়ে এক একটি নির্বাচন আসন গঠিত হবে সেই বিষয়ে সেই সীমানা নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেখানে প্রাপ্তবয়স্ক যারা ভোটার তাদেরকে হচ্ছে সেই আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। আর বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ভোটার হিসাব আপনারা সবাই জানেন, সেটি হচ্ছে 18 বছর। সেটি বিষয়ে আপনারা অবগত আছেন। এইবার আসেন আমরা নির্বাচন বিষয় নিয়ে কিছুটা পড়লাম। এবার আসেন জাতিসংঘ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আন্তর্জাতিক অংশে হচ্ছে এইখান থেকে কি আন্তর্জাতিক অংশে এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই কি পাবেন? আপনারা কিন্তু কমন পাবেন। কোনো না কোনো প্রশ্ন জাতিসংঘ থেকে থাকবে এবং কোনো না কোনো নিয়োগ পরীক্ষাতে থাকবে। আশা করা যায় যে আপনাদের যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানেও জাতিসংঘ থেকে প্রশ্ন থাকবে, স্থানীয় সরকার ব্যবস্থা থেকে কিন্তু প্রশ্ন থাকবে। আর যেটি বলেছি যে জুলাই আন্দোলন এবং হচ্ছে এই যে মানবতা বিরোধী অপরাধের জন্য যে রায় সম্প্রতি 17 নভেম্বর যেটি দেয়া হলো, সেটি নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে। তাহলে দেখেন আজকের এই সেশন থেকেই কিন্তু আমরা 3 থেকে 4টি প্রশ্ন মোটামুটি আমরা কমন পাচ্ছি, ঠিক আছে। ইনফরমেশন হয়তো বা আরো আপনাদের একটু বই থেকে ডিপ একটু জানতে হবে। আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আমাদের সিগনেচার যে ব্যাচগুলো আছে সেখানে যারা আমাদের সাথে যুক্ত আছেন রূপান্তরের সাথে, তাদেরকে কিন্তু সেই ডিপ একটা যে তথ্য বা অতিরিক্ত কিছু তথ্য বা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ করে যে শীটগুলো তৈরি করা হয়েছে সেটি কিন্তু আমরা তাদেরকে প্রোভাইড করছি এবং তারা কিন্তু সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছে এবং তারা আয়ত্ত করছে। আমরা এখানে আপনাদের সাথে লাইভে ফ্রিতে আমরা খুবই বেসিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি। তবে আমাদের স্পেশাল যে কার্যক্রম
আমাদের অনলাইনে স্পেশাল, আমরা যে এখন সেশনগুলো নিচ্ছি, তবে আরেকটু স্পেশাল যেহেতু তারা আমাদের সাথে আছেন, আমাদের উপর ভরসা করে বিশ্বাস করে, আমরা তাদের সেই ভরসা এবং বিশ্বাসের যে একটি মূল্য সেটি আমরা দিতে চাই। তো সেই আস্থার জায়গা থেকে আমরা তাদেরকে বিভিন্ন শীট প্রোভাইড করছি, তাদের সাথে আরেকটু মানে হচ্ছে বিভিন্ন বিষয় শেয়ার করার চেষ্টা করছি, তাদেরকে আরেকটু চৌকস করার জন্য। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সিগনেচার যে ব্যাচগুলো চলমান আছে, আমাদের সামনে আরো ব্যাচ চালু হবে, আপনারা সেগুলোতে এনরোলড হবেন। এবং যেটি বলেছি যে সারা বাংলাদেশে কেউ কিন্তু বসে নাই, সবাই দিনরাত একাকার করে পড়ছে। তাদের ভিড়ে, তাদের মধ্যে আপনি কোথায় অবস্থান করছেন সেটি যাচাইয়ের জন্য কিন্তু আমাদের কাছে আপনাকে কি করতে হবে, আসতে হবে। তাহলে কিন্তু আপনি নিজের অবস্থান সম্পর্কে জানতে পারবেন এবং সেই অবস্থান সম্পর্কে জেনে আপনি কতটুকু আরো পড়ার সময় বৃদ্ধি করবেন বা আরো কি কৌশল অবলম্বন করবেন সে বিষয়ে আমরা আপনাদেরকে কনসাল্ট দিয়ে থাকি এবং অবশ্যই দেব। যাই হোক, আসেন জাতিসংঘ। জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হচ্ছে লন্ডন ঘোষণা 12 জুন 1941 সালে। দেখেন, আমরা জাতিসংঘ প্রতিষ্ঠার আগে 1920 সালে হচ্ছে জাতিপুঞ্জ কিন্তু গঠন করি, বা লিগ অফ নেশনস কিন্তু গঠন করা হয়। জাতিসংঘ প্রতিষ্ঠার আগে জাতিপুঞ্জ গঠন করা হয় 1920 সালে, লিগ অফ নেশনস নামে যেটি পরিচিত ছিল। এবং তখন হচ্ছে 31টি রাষ্ট্র এই লিগ অফ নেশনস এর মেম্বার ছিল, তার সদস্য ছিল। তো এই লিগ অফ নেশন ব্যর্থ হওয়ার পরেই কিন্তু জাতিসংঘ গঠনের উদ্যোগ নেওয়া হয়। এখন লিগ অফ নেশন কেন ব্যর্থ হইল? কারণ 1914 থেকে 1918 সাল পর্যন্ত আমরা বিগত কয়েকটা সেশন আগে আমরা যখন বিশ্বের বিভিন্ন যুদ্ধ নিয়ে পড়েছি, তখন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি। তো এই প্রথম বিশ্বযুদ্ধ যখন হলো এবং প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা দেখে যখন লিগ অফ নেশন গঠন করা হলো 1920 সালে, তখন কিন্তু এই লিগ অফ নেশন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল ক্ষমতার দ্বন্দ্বে। সেই একই ক্ষমতার যে দ্বন্দ্ব সেটি কিন্তু পর্যায়ক্রমে আরো কি বাড়তে থাকলো এবং বাড়তে বাড়তে একসময় লিগ অফ নেশনের উপর থেকে আস্থা হারালো এবং এটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। 1939 সালে কি হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। এবং এই 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর এই যুদ্ধের বিভীষিকা বা ভয়াবহতা এত বেশি, তার জন্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আরেকটি মানে হচ্ছে সংস্থা গঠন করার উদ্যোগ নেওয়া হলো। এবং যে সংস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। সেখানে বেশ কিছু আন্তর্জাতিক নেতৃত্ব ছিলেন, যেমন ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছে উইনস্টন চার্চিল এবং আমেরিকা প্রেসিডেন্ট হচ্ছে থিওডর ডি রুজভেল্ট। তাদের দুইজনের প্রচেষ্টায় এই জাতিসংঘ গঠনের উদ্যোগ নেওয়া হয় এবং লন্ডন ঘোষণা 12 জুন 1941 সালে, অর্থাৎ ইংল্যান্ড বা লন্ডনে বসে এই একটা ঘোষণা করা হয় জাতিসংঘ গঠনের উদ্যোগ। এই কারণে এটিকে নাম দিয়েছে লন্ডন ঘোষণা, যেটি হচ্ছে 12 জুন 1941 সালে এই লন্ডন ঘোষণা করা হয়। জাতিসংঘের নামকরণ করা হয় হচ্ছে ওয়াশিংটন সম্মেলনে। কি সম্মেলনে? তাহলে যদি আপনাদের প্রশ্ন করা হয় যে জাতিসংঘ গঠনের প্রথম উদ্যোগ নেওয়া হয় কবে, সেটি হচ্ছে 12 জুন 1941 সালে। আর জাতিসংঘের নামকরণ করা হয়, জাতিসংঘের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউএন। এটার ফুল মিনিং করলে ইউনাইটেড নেশনস। এখানে নেশনস কেন হচ্ছে, এই নাউনটা প্লুরাল কেন হচ্ছে, সেটা হচ্ছে যে জাতিসংঘের রাষ্ট্র অনেক, হ্যাঁ, এই কারণে এটা প্লুরাল হয়েছে, নেশন না হয়ে নেশনস হয়েছে। তো দেখেন, এই ইউএন বা ইউনাইটেড নেশনস এই নামকরণ করা হয়েছে হচ্ছে ওয়াশিংটন সম্মেলনে। এখন বলেন তো, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার রাজধানীর নাম কি? আপনারা সবাই বলে দেবেন নিউ ইয়র্ক, ঠিক আছে? কারণ নিউ ইয়র্ক হচ্ছে আমাদের মাথার ভিতর গেঁথে আছে। আমরা হচ্ছে দুবাই বলতে একটা দেশকে বুঝি, ঠিক আছে? দুবাই বলতে কি একটা দেশকে বুঝি, দুবাই একটা দেশ, হ্যাঁ, কিন্তু না, নিউ ইয়র্ক আমেরিকার রাজধানী না। আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। সেই ওয়াশিংটন ডিসিতে
বসে এবং ওয়াশিংটন ডিসি সম্মেলনে এই জাতিসংঘের নামকরণ করা হয় এবং সেই নামকরণ করে হচ্ছে রুজভেল্ট। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট হচ্ছে জাতিসংঘের নামকরণ করেন। এখন দেখেন জাতিসংঘ গঠিত হয় 24শে অক্টোবর 1945 সালে। তাহলে যদি প্রশ্ন করা হয়, কমন প্রশ্ন, যে জাতিসংঘ গঠন করা হয় কবে? 24শে অক্টোবর 1945 সালে। কবে? 24শে অক্টোবর 1945 সালে। 51টি দেশ নিয়ে জাতিসংঘ গঠন করা হয়। এখন এই জাতিসংঘ সনদে স্বাক্ষর করে হচ্ছে 50টি দেশ। 50টি দেশ স্বাক্ষর করে। 50টি দেশ স্বাক্ষর করে, কিন্তু 51টি দেশ সদস্য কেমনে, কিভাবে সম্ভব? সম্ভব হচ্ছে 51তম দেশ হিসেবে ছিল হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ড ইউরোপের একটি সেনজেনভুক্ত একটি দেশ, খুবই ছোট দেশ। তো এই পোল্যান্ডকে আক্রমণের মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আমি যখন বিশ্বযুদ্ধ পড়াই তখন কিন্তু আপনি শুরুতেই বলেছি যে জার্মান কর্তৃক প্রথমে কি পোল্যান্ডে আক্রমণ করা হয়, কারণ আমাদের যে ক্ষমতার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জায়গা কিন্তু সবসময় আমরা কি মানে হচ্ছে সবসময় ছোটদেরকে উস্কাই। হ্যাঁ, ছোটদের কাউকে হচ্ছে উস্কে দিয়ে কি করি আমরা, মানে ছোটদের কাউকে আঘাত করে আমরা কি করি, বড়দের উস্কে দিই। তো সেই উস্কানির লক্ষ্যবস্তু ছিল হচ্ছে পোল্যান্ড। মানে পোল্যান্ডে প্রথম আক্রমণ করা হয় এবং পোল্যান্ডে আক্রমণের মাধ্যমে মিত্র শক্তির যে দেশ ছিল আমেরিকা, তারপর হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, ঠিক আছে, এরা হচ্ছে একত্রিত হয়ে পোল্যান্ডের পাশে দাঁড়ায়। তো 24 অক্টোবর 1945 সালে যখন 51টি দেশ নিয়ে জাতিসংঘ গঠন করা হলো, তখন 50টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। 51তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে পোল্যান্ড স্বাক্ষর করতে পারে নাই। কেন পারে নাই? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম লক্ষ্যবস্তু ছিল তারা ছোট রাষ্ট্র, তাদের উপর এতটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব পড়েছে যে তারা টালমাটাল অবস্থায় ছিল। ওই মুহূর্তে তাদের নিজ দেশে মানুষকে রক্ষা করবে বা যুদ্ধ পরবর্তী তারা পুনর্বাসনে ফেরত যাবে, না এই সমস্ত সনদ মানে সম্মেলনে অংশগ্রহণ করে সনদে স্বাক্ষর করবে। তো তারা যেহেতু টালমাটাল অবস্থা যুদ্ধ চলাকালীন সময়ে, তার জন্য তারা এই সম্মেলনে উপস্থিত হতে পারে নাই। না হওয়ার কারণে তখন হচ্ছে যে মোড়ল রাষ্ট্র যেগুলো, অর্থাৎ আমেরিকা, তারপর হচ্ছে ফ্রান্স, তারপর হচ্ছে রাশিয়া, তারপরে হচ্ছে আপনার এই যে ইংল্যান্ড, এরা কি বললো যে ঠিক আছে, যেহেতু পোল্যান্ডকে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এবং তাদের উপর যেহেতু প্রথম আঘাত হচ্ছে নির্বাসিত হয়েছে, সেই জন্য আমরা পোল্যান্ড স্বাক্ষর না করলে আমরা তাদের জাতিসংঘের সদস্যভুক্ত করে নিলাম। সেই এক প্রকার মার্সি বা এক প্রকার কি অ্যাডভান্টেজের সূত্র ধরে পোল্যান্ড হচ্ছে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং 50টি দেশ স্বাক্ষর করলে 51টি দেশ কি হয়, জাতিসংঘের সদস্য হয়। এবং 24 অক্টোবর 1945 সালে এই 51টি দেশ নিয়ে কি করে, জাতিসংঘ তার যাত্রা শুরু করে। এখন কথা হচ্ছে যে জাতিসংঘের বর্তমান সদস্য কয়টি? জাতিসংঘের বর্তমান সদস্য কয়টি? ঠিক আছে, জাতিসংঘের বর্তমান সদস্য হচ্ছে 193টি। আর পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র আছে হচ্ছে 195টি। পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র আছে 195টি, জাতিসংঘের সদস্যভুক্ত 193টি। এখন কথা হচ্ছে যে 195টি স্বাধীন রাষ্ট্র থাকা সত্ত্বেও কেন 193টি রাষ্ট্র জাতিসংঘের সদস্যভুক্ত? বাকি 2টি রাষ্ট্র কারা, কেন তারা সদস্যভুক্ত না? বাকি 2টি রাষ্ট্র হচ্ছে ফিলিস্তিন এবং ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি সম্পর্কে আপনারা হচ্ছে সবাই অবগত, যেটিকে হচ্ছে পোপের রাষ্ট্র বলা হয়, অর্থাৎ খ্রিস্টানদের হচ্ছে যে ধর্মীয় নেতা, গির্জায় পুরোহিত, তারা হচ্ছে থাকে। মোট 1200 মানুষ বাস করে এবং ভ্যাটিকান সিটিতে কোনো নারী নাই, অর্থাৎ এটা একটি পুরুষদের দেশ। তো এই ভ্যাটিকান সিটি আর ফিলিস্তিন, এই ভ্যাটিকান সিটি আর হচ্ছে এই ফিলিস্তিন, এরা হচ্ছে আপনার
পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে তারা জাতিসংঘের তালিকায় আছে, অর্থাৎ তাদেরকে পর্যবেক্ষণ করছে যে তাদেরকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া যায় কি যায় না, এটি নিয়ে পর্যবেক্ষণ চলছে। ইতোমধ্যে আপনারা দেখেছেন যে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যপদ দেওয়ার জন্য, স্থায়ী সদস্যপদ দেওয়ার জন্য কিন্তু স্পেন, ফ্রান্স, জার্মানি সহ বেশ কয়েকটি রাষ্ট্র, মানে ইউরোপের পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলো কিন্তু ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে বর্তমানে। এই যে ইসরায়েল ফিলিস্তিন যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের যে একটি অবসান হওয়ানোর জন্য চেষ্টা করছে, এই চেষ্টা আসলে মেকি চেষ্টা না সত্য চেষ্টা, এটা এখনো আন্দাজ করা যাচ্ছে না। তবে স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার একটি প্রক্রিয়া কি চলমান আছে। তাহলে পৃথিবীতে 195টি স্বাধীন রাষ্ট্র আছে, তার মধ্যে জাতিসংঘের সদস্যভুক্ত হচ্ছে 193টি, আর 2টি রাষ্ট্র জাতিসংঘের পর্যবেক্ষক তালিকায় আছে, সেটি হচ্ছে ভ্যাটিকান সিটি এবং কি ফিলিস্তিন। তারপরে দেখেন জাতিসংঘের সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। জাতিসংঘের সর্বশেষ রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান। অর্থাৎ এই যে 193টি রাষ্ট্র, এই 193 নাম্বার রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। তারা 14 জুলাই 2011 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তারপরে দেখেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কয়টি? 15টি। স্থায়ী সদস্য 5টি। স্থায়ী সদস্য 5টি কি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। তাহলে জাতিসংঘের স্থায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? 5টি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। ঠিক আছে। মোট নিরাপত্তা পরিষদের রাষ্ট্র হচ্ছে 15টা, তার মধ্যে হচ্ছে 5টি স্থায়ী আর হচ্ছে 10টি কি অস্থায়ী। তারপরে দেখেন জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি। অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি, ইংরেজি, ফ্রেঞ্চ, আরবিক, জার্মানি আর হচ্ছে স্প্যানিশ, পর্তুগিজ, এই 6টি ভাষা আছে। তার মধ্যে 2টি ভাষা হচ্ছে প্রচলিত, একটি হচ্ছে ফ্রেঞ্চ এবং হচ্ছে ইংরেজি। এই 2টি হচ্ছে আপনার প্রচলিত, মানে সবসময় ব্যবহার হয়। তারপরে জাতিসংঘের সনদ লেখেন হচ্ছে আর্কিভেল্ট ম্যাকলিস। জাতিসংঘের সনদ লেখেন কে? আর্কিভেল্ট ম্যাকলিস। এবং জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। আপনারা যারা নিউ ইয়র্ককে আমেরিকার রাজধানী মনে করেন, এটি আসলে আমেরিকার রাজধানী না। তবে নিউ ইয়র্ক নামটা এত জনপ্রিয় হওয়ার কারণ কি, বা এইটাকে আমেরিকা সবকিছু ভাবার কারণ একটাই, কারণ এই নিউ ইয়র্কেই হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘের প্রথম অধিবেশন বসে লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে। ওয়েস্টমিনিস্টার হচ্ছে মানে ইংল্যান্ড বা যুক্তরাজ্যে হচ্ছে যে সংসদ বা লেজিসলেচার, সেইটি হচ্ছে লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে। জাতিসংঘের প্রথম মহাসচিব হচ্ছে ট্রিক বেলি, তিনি হচ্ছে নরওয়ের অধিবাসী ট্রিক ভেলি, তিনি হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব। জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব হচ্ছে ড্যাগ হ্যামারশোল্ড, তিনি হচ্ছে 1961 সালে মৃত্যুবরণ করেন এবং শান্তির জন্য নোবেল পায় 1961 সালে। অর্থাৎ তার এই নোবেলটা ছিল হচ্ছে মরণোত্তর নোবেল, অর্থাৎ তিনি একটি দুর্ঘটনায় মারা যায়, একটি বিমান দুর্ঘটনায় মারা যায় এবং মারা যাওয়ার পর তাকে হচ্ছে নোবেল দেওয়া হয়, মরণোত্তর নোবেল পান এবং শান্তির জন্য সেটি 1961 সালে। তারপরে দেখেন যে মহাসচিব প্রথম বাংলাদেশে আসে, অর্থাৎ জাতিসংঘের যে মহাসচিব বাংলাদেশে আসে তিনি হচ্ছে কুট অল্টহেইম। তিনি হচ্ছে অস্ট্রিয়ার। এই কুট অল্টহেইম অস্ট্রিয়ার নাগরিক বা অধিবাসী। তিনি হচ্ছে জাতিসংঘের মহাসচিব পদ থেকে অবসরে যাওয়ার পর তিনি এই অস্ট্রিয়ার কি হয়? প্রেসিডেন্ট নির্বাচিত হয়। ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন আসে যে জাতিসংঘের মহাসচিব পদ থেকে অবসর যাওয়ার পর কোন মহাসচিব হচ্ছে
আপনার রাষ্ট্র ক্ষমতায় বসে, সেটি হচ্ছে এই কুট অল্ট হেইম অস্ট্রিয়ার অধিবাসী। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট, তিনি হচ্ছে এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব উথান। তারপরে দেখেন জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পান, একটা হচ্ছে ড্যাগ হ্যামারশোল্ড আর একজন হচ্ছে কফি আনান। কফি আনান হচ্ছে দক্ষিণ আফ্রিকার, তিনি হচ্ছে 2013 সালে সম্ভবত বাংলাদেশে এসেছিলেন এবং খুবই বিখ্যাত একজন ব্যক্তিত্ব। ড্যাগ হ্যামারশোল্ড এবং কফি আনান দুইজন হচ্ছে এই মহাসচিব জাতিসংঘের, তারা হচ্ছে নোবেল পায়। আর জাতিসংঘের একটি সংস্থা দুইবার নোবেল পায় শান্তিতে, তাহলে জাতিসংঘ থেকে দুইজন ব্যক্তি নোবেল পায়, ব্যক্তি দুইজন আর প্রতিষ্ঠান কি একটা, ব্যক্তি দুইজন প্রতিষ্ঠান একটা। ব্যক্তি দুইজনকে ড্যাগ হ্যামারশোল্ড এবং কে কফি আনান। আর প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘের একটি সংস্থা দুইবার নোবেল পায়, সেটি হচ্ছে UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, অর্থাৎ যারা এই শরণার্থী নিয়ে কাজ করে সেই সংস্থা হচ্ছে UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। এই সংস্থাটি কি করে? এই সংস্থাটি হচ্ছে শান্তিতে নোবেল পায়, দুইবার পায়, ঠিক আছে। তারপরে দেখেন জাতিসংঘের একমাত্র মুসলিম মহাসচিব ডক্টর বুট্রোস ঘালি। ডক্টর বুট্রোস ঘালি, তিনি হচ্ছে মিশরের নাগরিক, তিনি হচ্ছে একমাত্র মুসলিম মহাসচিব। এবং জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হচ্ছে 29শে মে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে জাতিসংঘের শান্তিরক্ষী দিবস কবে? 29শে মে। এবার আসেন জাতিসংঘে বাংলাদেশ কি? জাতিসংঘে বাংলাদেশ, আমরা এতক্ষণ বললাম জাতিসংঘের খুবই প্রাথমিক বিষয় নিয়ে, এখন বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক কি সেটা দেখবেন। দেখেন সদস্যপদ লাভ করে 1974 সালের সদস্যপদ লাভ করে 1974 সালের 17ই সেপ্টেম্বর। সদস্যপদ লাভ করে কত? 1974 সালের 17ই সেপ্টেম্বর। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে 1972 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে 1974 সালে কেন জাতিসংঘের সদস্যপদ লাভ করলো? এর আগের স্লাইডে আপনাদেরকে দেখিয়েছি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী 5টা সদস্য আছে, সেটা কি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপরে কি ফ্রান্স, রাশিয়া এবং কি চীন। এই 5টি রাষ্ট্রকে মোড়ল রাষ্ট্র বলা হয়। ইউএন চার্টারের আর্টিকেল 27 এ ভেটো পাওয়ার বিষয়ে বলা আছে। ইউএন চার্টারের আর্টিকেল 27 এ ভেটো পাওয়ার সম্পর্কে বলা আছে। ভেটো পাওয়ার মিন্স আমি এটা মানি না, অর্থাৎ জাতিসংঘের 193টা রাষ্ট্রের মধ্যে এই 5টি রাষ্ট্রের কোন একটা রাষ্ট্র যদি একটা বিষয়ে না ভোট দেয় বা ভেটো পাওয়ার দেয়, যেমন কি যে এরকম যে হচ্ছে কি ভারতকে জাতিসংঘের মানে হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব, এইটাতে 4টা রাষ্ট্র এগ্রি করছে, শুধু চীন এগ্রি করে নাই। ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পাবে না, ঠিক আছে। 5টা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র যদি ভেটো পাওয়ার দেয় তাহলে ওই ভেটোটাই কাজে লাগবে। তো বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে চীনের অনেক ভালো সম্পর্ক ছিল এবং আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে চীন কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, পাকিস্তানকে কি সমরাস্ত্র দিয়ে সাহায্য করেছে। তো 1971 সালে যেহেতু আমরা পাকিস্তানের বিপক্ষে বিজয় লাভ করলাম এবং চীন যেহেতু পাকিস্তানের মিত্রপক্ষ বা হচ্ছে মিত্র দেশ, বন্ধু দেশ, তার জন্য 1972 সালে বাংলাদেশ অ্যাপ্লাই করলেও 1972 সালে এই জাতিসংঘের সদস্যপদ দেওয়া হয় নাই, শুধুমাত্র এই চীনের ভেটো পাওয়ারের জন্য। চীনের ভেটো পাওয়ারের জন্য এই আমরা কি 1972 সালে সদস্যপদ লাভ করতে পারি নাই। তবে 1974 সালে 17ই সেপ্টেম্বর কি হয়?
ভেটো পাওয়ার তখন আর কেউ দেয় না, আবার যখন প্রস্তাব করা হয় তখন আর কেউ না দেওয়ার কারণে তখন কি হয়, 1974 সালে 17 সেপ্টেম্বর 136তম দেশ হিসেবে 136তম দেশ হিসেবে আমরা জাতিসংঘের সদস্যপদ লাভ করি। অর্থাৎ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। এই বাংলাদেশ 1974 সালে 17 সেপ্টেম্বর 136তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করার দিন আরো 2টা রাষ্ট্রকে জাতিসংঘ সদস্যপদ দেয়। সেই 2টা রাষ্ট্রের নাম কি? গিনি এবং গিনি বিসাউ। গিনি এবং গিনি বিসাউ এই 2টা রাষ্ট্রকে বাংলাদেশের সাথে কি করে? সদস্য দেয়। তারপরে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 সেপ্টেম্বর 1974 সালে 29তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন। তাহলে যদি প্রশ্ন আসে যে জাতিসংঘের প্রথম বাংলায় ভাষণ দেন কে, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটি কত সালে? 25 সেপ্টেম্বর 1974 সালের কততম অধিবেশনে? 29তম অধিবেশনে। তারপরে দেখেন নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ। আমি আগের স্লাইডে বলেছি যে টোটাল হচ্ছে 15টা রাষ্ট্র নিরাপত্তা পরিষদের সদস্য, তার মধ্যে 10টি অস্থায়ী আর 5টি স্থায়ী। 5টি স্থায়ী রাষ্ট্র আজীবনেও, মানে ভবিষ্যতে চার্টারের কোনো হেরফের না হলে, অ্যামেন্ডমেন্ট না হলে পরিবর্তন হবে না, কিন্তু 10টি যে অস্থায়ী রাষ্ট্র আছে নিরাপত্তা পরিষদের, সেটি কিন্তু কি বছর বছর পরিবর্তন হয়। তো এই নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে বাংলাদেশ 2বার। একটি হচ্ছে 1979 থেকে 80, আরেকটি হচ্ছে 2000 থেকে 2001 সাল। এই 2 বছর কি করে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে নিয়োজিত হয়। বা তারপরে দেখেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র বাংলাদেশী হুমায়ুন রশিদ চৌধুরী। কে? হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি যিনি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। আর জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, তিনি হচ্ছে পর্তুগালের নাগরিক। তিনি 2বার বাংলাদেশে আসেন। দ্বিতীয়বার আসেন হচ্ছে 2025 সালে 13 মার্চ, অর্থাৎ রিসেন্টলি এই বছরে মার্চের 13 তারিখে আসছে, এবং 2018 সালে হচ্ছে 1 জুলাই তিনি আসেন। তিনি মোট 2বার বাংলাদেশে আসেন। তো এই হচ্ছে আজকের এই আমাদের যে সাম্প্রতিক এবং বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু কথা আলোচনা হয়েছে, এবং জাতিসংঘে বাংলাদেশ, এই টোটাল বিষয় নিয়ে আজকের এই সেশনটি এতটুকুই ছিল। আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন, অনেক তথ্য আপনারা হয়তো বা পেয়েছেন, এবং আপনারা নিজের চেষ্টা করে আরো অনেক তথ্য আপনারা হচ্ছে পাবেন। এবং হচ্ছে আমাদের সিগনেচার ব্যাচে যারা ইনরোলড আছে তারা অবশ্যই অনেক তথ্য পাচ্ছে, এক্সক্লুসিভ সব তথ্য পাচ্ছে, এবং তাদেরকে আমরা ট্রেন আপ করে তাদেরকে আমরা উপযোগী করে তুলছি। এবং যারা আপনারা আছেন, এখনো সময় আছে, আপনারা আমাদের সাথে ইনরোলড হতে পারেন। আমাদের যে চৌকস শিক্ষক মন্ডলী যারা আছেন সর্বদা আপনাদের সাথে নিয়োজিত থাকবে। এবং আমরা একটি বিষয় চাই, যে সেটি হচ্ছে যে আমরা সবাই একসাথে বিজয়ের হাসি একসাথে হাসি, এবং রূপান্তরের সাথে থেকে আপনারা রূপান্তরের এই হাসির অংশীদার আপনারাও হন, এই প্রত্যাশা রাখি। আজ আর বেশি কথা বাড়াবো না, শীতের রাত, অনেক রাত হয়েছে। তবে আপনাদের পড়াশোনা রাত হলেও থামানো যাবে না। যতই শীত আসুক, যতই গরম আসুক, ঝড় বৃষ্টি যাই আসুক, আমাদেরকে পড়তে হবে। সোনার হরিণ নামক একটি সরকারি চাকরি পেতে হবে। আর এই সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য এবং এই সরকারি চাকরি পেতে আপনার সর্বাত্মক সহযোগী হিসেবে রূপান্তর আপনার পাশে থাকবে। আশা করি আপনারাও রূপান্তরের সাথে থাকবেন। আমাদের রূপান্তর ফেসবুক পেজ থেকে নিয়মিত বিভিন্ন তথ্য, বিভিন্ন উপাত্ত এবং বিভিন্ন সার্কুলার পোস্ট করা হচ্ছে। আপনারা আমাদের পেজ ফলো করবেন। আমাদের লাইভ সেশনটি যারা মিস করে গেছেন, আমাদের পেজে কিন্তু রেকর্ড আছে। সেই সঙ্গে যারা ইউটিউবে দেখতে চান, বিসিএস রূপান্তর নামক আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, সেটি সাবস্ক্রাইব করবেন এবং সেখান থেকে আমাদের এই রেকর্ড ক্লাসগুলো কিন্তু দেখতে পাবেন। আশা করি আপনাদের জানাশোনার পরিধি জ্ঞান আরো শানিত হবে। আজ এইটুকুই। আবারও বলছি, আমাদের সিগনেচার ব্যাচে আপনারা এনরোল করুন। আমাদের সাথে থেকে আমরা চেষ্টা করি আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আপনারাও আমাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো দিনে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাফল্যমণ্ডিত জীবন কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।